ডক্টর ইউনূস মোদির বৈঠকে শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে মোদিকে যা বললেন ডক্টর ইউনূস। দুর্নীতির অভিযোগ নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক। একই ফ্রেমে সাবেক 4 মন্ত্রী ভারতে বসে দেশে পাঠালেন ঈদ বকশিশ। রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধে বাংলাদেশি যুবক নিহতের খবরে পরিবার যা বললেন। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ডক্টর ইউনূস মোদির বৈঠকে শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে মোদিকে যা বললেন ডক্টর ইউনূস। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার জন্য ব্যবস্থা নিতে নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককের 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ অনুরোধ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। গত আগস্টে ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের পর মোদির সঙ্গে এটাই তার প্রথম বৈঠক। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, দুই নেতার মধ্যে 40 মিনিটের এ বৈঠক ছিল খুবই আন্তরিক ও গঠনমূলক। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারতের সঙ্গে সম্পর্ককে যথেষ্ট মূল্য দেয় বাংলাদেশ। দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্ব, পারস্পরিক ইতিহাস, ভৌগোলিক অবস্থান ও সাংস্কৃতিক সম্প্রতির উপর প্রতিষ্ঠিত। 1971 সালে আমাদের সবচেয়ে কঠিন সময় ভারতের সরকার ও জনগণের অটল সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। দুই দেশের সম্পর্কের মধ্যকার চ্যালেঞ্জের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আমরা দুই দেশের জনগণের কল্যাণে সম্পর্ককে সঠিক পথে নিয়ে যেতে একসঙ্গে কাজ করতে চাই। বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ইউনূস সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির পক্ষে ভারতের সমর্থন চান। তিনি গঙ্গার পানি চুক্তি নবায়ন এবং তিস্তার পানি বন্টন চুক্তি করার জন্য আলোচনার আহ্বান জানান। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন এবং ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নয়াদিল্লি সবসময় ঢাকার সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। দুই প্রতিবেশীর ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত এবং বাংলাদেশের জন্মের সঙ্গে সম্পর্কিত। প্রধানমন্ত্রী মোদি অধ্যাপক ইউনূসের বিশ্বব্যাপী মর্যাদার কথা স্মরণ করে বলেন, ভারত সর্বদা একটি প্রগতিশীল, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে। দুর্নীতির অভিযোগ নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও লন্ডনের এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রশ্নের উত্তর দিতে তার আইনজীবীরা প্রস্তুত। সম্প্রতি ব্রিটিশ সম্প্রচার মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে আপাতত সম্পর্কের বিষয়ে কোনো অনুশোচনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে টিউলিপ সিদ্দিক বলেন, আপনারা আমার আইনি চিঠিটি দেখুন এবং দেখুন আমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আছে কিনা। একবারের জন্য আমার সঙ্গে যোগাযোগ করেনি, কিন্তু তাদের কাছ থেকে শোনার অপেক্ষা করছি। লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এই এমপি গত জানুয়ারি ট্রেজারি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। তখন বাংলাদেশে বেশ কয়েকটি দুর্নীতি তদন্তে তার নাম উঠে আসে। পরে বিরোধীদের ব্যাপক চাপের মুখে তিনি পদত্যাগ করেন। সরকার ছাড়ার পর এই প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন টিউলিপ সিদ্দিক। তিনি বলেন, মাসখানেক হয়ে গেল অভিযোগ উঠেছে, কিন্তু কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। এর আগে গত মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্কাই নিউজকে বলেছিলেন, টিউলিপ সিদ্দিক দেশে সম্পদ রেখে গেছেন এবং তার এজন্য জবাবদিহি করা উচিত। এদিকে টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বেশ কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়ে বলেছিলেন, অভিযোগগুলো মিথ্যা ও হয়রানিমূলক। চিঠিতে বলা হয়, দুদকে 2025 সালের 25শে মার্চের মধ্যে অথবা তার আগে টিউলিপ সিদ্দিককে প্রশ্ন করতে হবে, অন্যথায় আমরা ধরে নিব যে উত্তর দেওয়ার মতো কোনো বৈধ প্রশ্ন নেই। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগগুলো মূলত তার খালা শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের উপর কেন্দ্র করে তৈরি। হাসিনা প্রায় 20 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। গত আগস্টে সারা দেশে তার বিরুদ্ধে রক্তক্ষয়ী বিক্ষোভের পর তিনি দেশ ছাড়তে বাধ্য হন। হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারী হওয়ার অভিযোগ আনা হয়েছে। তার শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেফতার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ক্ষমতার অন্যান্য অপব্যবহার নিয়মিত ঘটেছে। তবে হাসিনা দাবি করেছেন পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র। এদিকে টিউলিপ সিদ্দিক লন্ডনের যে কয়েকটি বাড়িতে বসবাস করতেন সেগুলোর সঙ্গে তার খালার দল আওয়ামী লীগের যোগসূত্র পাওয়া গেছে। অবশ্য অভিযোগ ওঠার পর তিনি নিজেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মান নিয়ন্ত্রক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের জিম্মায় তুলে দেন অভিযোগগুলো তদন্তের জন্য। স্যার লরি ম্যাগনাস সে সময় বলেছিলেন তিনি কোনো অনিয়মের প্রমাণ পাননি, তবে তিনি যোগ
করেন তার খালার সঙ্গে সম্পর্কের সম্ভাব্য সুনামগত ঝুঁকি সম্পর্কে টিউলিপ সিদ্দিকের আরও সতর্ক না হওয়া দুঃখজনক। টিউলিপ সিদ্দিক বলেন তার পদে থাকা সরকারের জন্য বিচ্যুতি তৈরি করবে, তবে তিনি জোর দিয়ে বলেন তিনি কোনো ভুল করেননি। একই ফ্রেমে সাবেক 4 মন্ত্রী ভারতে বসে দেশে পাঠালেন ঈদ বকশিশ। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত বছরের 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেয়। দীর্ঘ 15.5 বছরের মাথায় ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে এবার ভিন্ন প্রেক্ষাপটে ঈদ উদযাপন করেছেন আওয়ামী লীগ সহ দলটির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরবর্তীত রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের ছোট একটি অংশ কারাগারে, তবে বেশিরভাগ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা ভারত সহ বিভিন্ন দেশে নির্বিঘ্নে পালিয়ে আশ্রয় নিয়েছেন। তার মন্ত্রী এমপিরা ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। দলের তৃণমূল নেতাকর্মীদের অনেকেই দেশি মামলা ও গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়া অবস্থায়। মঙ্গলবার যুক্তরাজ্যের একটি হাসপাতালে সাবেক 4 মন্ত্রীকে একই ফ্রেমে দেখা যায়। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধে বাংলাদেশি যুবক নিহতের খবরে পরিবার যা বললেন। রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধের সময় বাংলাদেশি ইয়াসিন মিয়া শেখ নিহত হয়েছেন বলে খবর এসেছে। এরপর থেকে ময়মনসিংহের গরিপুরের ডৌহাখলা ইউনিয়নের মরিচালি গ্রামের বাড়িতে চলছে মাতম। ইয়াসিন গ্রামের মৃত আব্দুস সাত্তার শেখের ছেলে। পরিবারের সদস্যরা জানান গত বছর কোম্পানি ভিসায় রাশিয়া যান ইয়াসিন। কাজের ভালো সুযোগ না পেয়ে যোগ দেন রুশ সেনাবাহিনীতে। শর্ত ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে থাকার। যুদ্ধ চলাকালে নিয়মিত যোগাযোগ হলেও ঈদের আগের দিন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ইয়াসিনের। রাশিয়ায় অবস্থানরত পরিচিত জনরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এরপরই খবর আসে যুদ্ধে গিয়ে ইউক্রেন সেনাবাহিনীর গুলিতে ইয়াসিন নিহত হয়েছেন। মামা আবুল হাসিম জানান রাশিয়ায় থাকা ইয়াসিনের প্রতিবেশীরা ফোন করে বড় ভাই রুহুল আমিনকে বলেছেন যুদ্ধে যাওয়ার পর থেকে ইয়াসিনের কোনো খোঁজ পাচ্ছেন না তারা। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ। ইয়াসিনের ইউনিটের কয়েক সেনা সদস্য গুলিতে মারা গেছেন। এ থেকে ইয়াসিনের পরিণতি একই হয়েছে বলে তাদের ধারণা। গ্রামের বাসিন্দা ইয়াসিনের বাল্যবন্ধু মোহাম্মদ আরিফ বলেন ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবি এবং ভিডিও নিয়মিত নিজের ফেসবুকে দিত ইয়াসিন, কিন্তু ঈদের দিন থেকে আমরা তার কোনো খোঁজ পাচ্ছি না। বিভিন্ন মাধ্যমে তার মৃত্যুর খবর পাচ্ছি। ইয়াসিনের পরিবারও খবরকে সত্যি ধরে নিয়েছে। তিনি বলেন ইয়াসিনের বাবা মারা গেছেন 2016 সালে। বড় ভাই তার বিদেশে যাওয়ার জন্য 15 লাখ টাকা খরচ করেছেন। একটি কোম্পানিতে কাজের কথা থাকলেও গত 22 ডিসেম্বর চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে রাশিয়ায় সেনাবাহিনীতে যোগ দেন ইয়াসিন। বৃহস্পতিবার সরজমিন ইয়াসিনের বাড়িতে গিয়ে লোকের ভিড় দেখা যায়। ছেলের মৃত্যুর খবরে মা ফিরোজা খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজন তাকে সান্ত্বনা দিচ্ছেন। জ্ঞান ফেরার পর ফিরোজা খাতুন বিলাপ করে বলেছেন বিদেশে যাওয়ার পর ইয়াসিন কোনো টাকা পাঠায়নি। আমরা খুব কষ্টে দিন পার করছি। কয়েকদিনের মধ্যে টাকা পাঠাবে বলেছিল। ইয়াসিন সেনাবাহিনীর হয়ে যুদ্ধে যাবে জানলে বিদেশে পাঠাতাম না।